নমস্কার, শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দ্বাদশ শ্রেণীর পাঠ্য বাংলা সাহিত্যের ইতিহাস, তার চিত্রকলার যে ইতিহাস, সেই চিত্রকলার ইতিহাসের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যামিনী রায়, চিত্রকর যামিনী রায়, শিল্পী যামিনী রায়, তার সম্পর্কে আমি একটুখানি সংক্ষেপে বলে দিই, যাতে বাচ্চারা লিখতে পারে, ছাত্রছাত্রীরা লিখতে পারে, কিভাবে উত্তরটা লিখবে। আমি একটু বলে দিই, আমি বোর্ডে কিছুটা চক আউট করে নিয়েছি, আর কিছুটা আমি মুখে বলে দিচ্ছি যে কিভাবে তারা শুনে উত্তরটা লিখতে পারবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে বলি যে বাংলার চিত্রকলার ইতিহাসে যামিনী রায় একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ঠিক আছে, এটা একটা লাইন হলো। তারপরে তিনি কিভাবে চিত্র চর্চা শুরু করলেন, এই একটা পয়েন্ট। কি বললাম, চিত্র চর্চা শুরু করলেন তিনি। বলছেন যে ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতি অনুসরণ করে তিনি চিত্রচর্চা শুরু করেছিলেন। তাহলে তিনি চিত্র চর্চা শুরু করেছিলেন কিভাবে? ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতি অনুসরণ করে তিনি প্রথম চিত্রচর্চা শুরু করলেন। কিছুদিন তারপরে, মানে ব্রিটিশের পরে তিনি কিছুদিন ফরাসি ইমপ্রেশনিস্টদের কাছ থেকে তিনি, শিল্পীদের কাছ থেকে তিনি কিন্তু চিত্র চর্চা করেছিলেন। তাহলে দুটো পয়েন্ট গেল, একটা হচ্ছে ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতি অনুসরণ করেছেন প্রথম, তারপরে হলো কি কিছুদিন ফরাসি ইমপ্রেশনিস্ট শিল্পীদের মতন করে তাদের কাছে কিছু শিল্প তিনি চর্চা করে শিল্প শিখেছিলেন। কিন্তু কিছুদিন পরে এই দুটো রীতির মাধ্যমে তিনি যখন চিত্রকলার কাজটা করছেন, তখন তিনি নিজে আস্তে আস্তে উপলব্ধি করলেন যে এই ক্ষেত্রটা কিন্তু তার নিজস্ব নয়। এই সময় তিনি অনুভব করেন তার চিত্রচর্চার এটা কিন্তু তার নিজস্ব ক্ষেত্র নয়। তা সেই জন্য তিনি কি করলেন, তার একটা নিজস্ব জাতির প্রতি অভিমান আছে, স্বজাত্যাভিমান। সেই স্বজাত্যাভিমানের বশত, যেটা সুনয়নী দেবীর ছিলেন, চিত্রকর সুনয়নী দেবী, তার মতন করে তিনিও কিন্তু বাংলার তিনি লোকশিল্পের কাছে তিনি পৌঁছে যান। কোন দিকে গেলেন? তারপর তিনি লোকশিল্প। তাহলে দেখো তিনটে পয়েন্ট, একটা হচ্ছে ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতি, তারপরে হচ্ছে ফরাসি ইমপ্রেশনিস্ট, এটা দ্বিতীয়, আর 3 নম্বর হচ্ছে তিনি বুঝতে পারলেন যে এটা তার নিজস্ব ক্ষেত্র নয়, সেজন্য তিনি লোকশিল্পে, বাংলার যে লোকশিল্প আছে সেই লোকশিল্পের দিকে তিনি আকৃষ্ট হলেন। ঠিক আছে, এই হচ্ছে তার চিত্র চর্চার শুরুর ইতিহাস। তারপর এবার তিনি কি করলেন, যখন তিনি এই ক্ষেত্রটা বোঝার চেষ্টা করলেন, পেলেন যে লোকশিল্পের কাছে তার হয়তো চিত্রের মূল বিষয়টা, তিনি যে উপাদান সেটা হয়তো তিনি পেয়ে যাবেন, তিনি তার রসদ পেয়ে যাবেন, এটা তিনি ভেবেছেন। তখন থেকে তিনি শুরু করলেন কি আকৃষ্ট হয়ে গেলেন পট শিল্পের প্রতি। পটচিত্রের প্রতি তিনি কিন্তু আকৃষ্ট হলেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবার জন্য তিনি মেদিনীপুর গেলেন, বেলিয়াতোর গেলেন, কালীঘাটে গেলেন। ঠিক আছে, তাহলে মেদিনীপুর, বেলিয়াতোর, কালীঘাট, বিভিন্ন অঞ্চলে তিনি খুঁজে 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 তিনি পটচিত্র সেটাকে তিনি আবিষ্কার করলেন, মানে খুঁজলেন, সেটা সম্পর্কে তিনি জানবার চেষ্টা করলেন। সেই এবার পট শিল্পের প্রতি তিনি কিন্তু আকৃষ্ট হলেন। এইভাবেই কিন্তু তিনি ধীরে 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 কি করলেন, চিত্র ভাষা অর্জন করে। তার যে সবকিছুর একটা ভাষা থাকে, তো মানে কি বোঝাতে চাওয়া হচ্ছে, কিছু বলা হয় না, অনেক কিছু চিত্র কিন্তু কিছু বলে না, মুখে কিছু বলে না, কিন্তু তার ছবি দিয়ে সে কিন্তু বুঝিয়ে দেয় তিনি কি বলতে চাইছেন মানুষের কাছে। সেই চিত্র ভাষাটা তিনি কিন্তু অর্জন করলেন, তার সূত্রপাত ঘটে গেল। এবার আসছে তার যে চিত্রকলার বৈশিষ্ট্যগুলো। তাহলে আমি দুটো তিনটে পয়েন্ট কিন্তু আমি করে ফেললাম মুখে মুখে। একটা হচ্ছে চিত্রচর্চার শুরু, বাংলার চিত্রচর্চার শুরুর ইতিহাসে তিনি কি করলেন, ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তারপরে তিনি ফরাসি ইমপ্রেশনিস্ট শিল্পীদের মতন তিনি ছবি আঁকতে শুরু করলেন। তারপরে তিনি ভাবলেন যে এই যে চিত্রচর্চা, এইগুলো কিন্তু তার নিজস্ব ক্ষেত্র নয়, তাই জন্য তিনি স্বজাত্যাভিমান বশত সুনয়নী দেবীর মতন করে তিনিও কিন্তু বাংলার লোকশিল্পের কাছে তিনি আকৃষ্ট হলেন, লোকশিল্পের প্রতি তিনি আকৃষ্ট হলেন। ঠিক আছে, এই গেল। এবার তিনি এই চিত্রটাকে তিনি আবিষ্কার করতে শুরু করলেন, কোথায় আছে, কিভাবে তিনি উপলব্ধি করবেন, সেই জন্য পটচিত্রের প্রতি তিনি আকৃষ্ট হলেন এবং মেদিনীপুর, কালীঘাট, বেলিয়াতোর বিভিন্ন অঞ্চলে ঘুরে 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 তিনি পট সংগ্রহ করলেন এবং তার উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেন। এইভাবেই তিনি ধীরে 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 কিন্তু পট চিত্রের প্রতি, পট শিল্পের প্রতি তিনি কিন্তু আকৃষ্ট হলেন এবং পট শিল্প জন্যই তিনি কিন্তু বিখ্যাত হয়ে উঠলেন আস্তে আস্তে।
এবার আসছে, এবং এইভাবে কিন্তু তিনি তার চিত্রের ভাষাটাকে তিনি অর্জন করলেন। হ্যাঁ, এবার আসছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হচ্ছে সমতল রঙে আঁকা। 1 নম্বর বৈশিষ্ট্য কি? সমতল রঙে আঁকা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চিত্রিত যে মানুষজন আছে, পশু পাখি, এগুলোর সমস্ত পট জুড়ে অবস্থান পূর্ণ পট, মানে সমস্ত পট জুড়ে কিন্তু মানুষজন, পশু পাখি, এগুলো কিন্তু তার পটের মধ্যে অবস্থান করছে। হ্যাঁ, তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে তার লীলায়িত স্বচ্ছন্দ, তাদের শরীর শরীর শরীরের যে বহিরেখা বা বর্ডার, হ্যাঁ, সেই বর্ডারটা কেমন? লীলায়িত স্বচ্ছন্দ, লীলায়িত স্বচ্ছন্দ। হ্যাঁ, আচ্ছা, মানে খুব স্বাভাবিক একটা নৃত্যের ভঙ্গি তার মানে ছবিগুলোর মধ্যে থাকে। আরেকটা হচ্ছে সমতল ব্যাকগ্রাউন্ডে দেখা যায় ছোট বড় অলঙ্করণ। সমতল ব্যাকগ্রাউন্ডে কি দেখা যায়? ছোট বড় অলঙ্করণ দেখা যায়। আর দেখা যায় কি, ছবির বিষয় রামায়ণ, মহাভারত, হ্যাঁ, নারী পুরুষ, যীশু খ্রিস্ট, আদিবাসী সমাজ, পশু পাখি, এগুলো কিন্তু তার পট শিল্পের মধ্যে, তার চিত্রকলার মধ্যে বিশেষভাবে স্থান পেয়েছে। ঠিক আছে, তাহলে এই কয়েকটা পয়েন্ট, এই কয়েকটা বিষয় যদি আলোচনা করা যায়, তাহলে আমার মনে হয় 5 নম্বর মতন যেটুকু দরকার সেটুকু উত্তর ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে লিখতে পারবে। হ্যাঁ, এটা দ্বাদশ শ্রেণীর জন্য আমি একটা লিখলাম, মানে আমি একটুখানি বোর্ডে লিখেছি, লিখে আমি একটুখানি বর্ণনা করে দিলাম। এটা শুনলে আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী উপকৃত হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।